সুমুদ ফ্লোটিলার আটক ত্রাণকর্মীদের নির্যাতন হেনস্থা, ইসরায়েলি মন্ত্রীর আচরণে বিশ্বজুড়ে নিন্দা। পাকিস্তানের মধ্যস্থতায় আবারও ইরান আমেরিকার আলোচনা শুরু, কাঙ্ক্ষিত জবাব না পেলে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং ৩ দশক আগে কিউবায় বিমান ভূপাতিত, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন ট্রাম্প প্রশাসনের। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি শাহজিয়া শান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক সমুদ্র সীমায় আটকে দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই নৌবহরে 50টি জাহাজে হামলা চালায় ইসরায়েল নৌবাহিনী। এ সময় ফ্লোটিলায় থাকা সব ত্রাণকর্মীকে আটক করে ইসরায়েলি নিয়ে যায় আইডিএফ। এদিকে আটক করা কর্মীদের প্রতি দেশটির মন্ত্রী বেন গাভিরের অসম্মানজনক আচরণে ক্ষুব্ধ বিশ্ব নেতারা। গাজায় ত্রাণ নিয়ে জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সাইপ্রাসের কাছে আটক হয়। আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার পথ রোধ করে ইসরায়েল। শুধু তাই নয়, জাহাজের 430 ত্রাণকর্মীকে আটক করে আশদোদ বন্দরে নিজেদের হেফাজতে নেয়ার কথাও স্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে জাহাজটিতে গুলির অভিযোগ করেছেন নৌবহরের আয়োজকরা। এএফপি জানায়, এই ঘটনার প্রতিবাদে এবং ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সমর্থনে আটক হওয়া অন্তত 87 জন অনশন শুরু করেছেন। এদিকে সামাজিক মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, ফ্লোটিলা থেকে আটক করা ত্রাণকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ভিডিওতে দেখা যায়, হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকা কর্মীদের উদ্দেশ্যে উপহাস করছেন তিনি। এই ভিডিও ভাইরাল হলে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে বিশ্ব নেতাদের মাঝে। এক্স বার্তা ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ইসরায়েলি মন্ত্রী বেন গাভিরের আচরণ অগ্রহণযোগ্য। ইতালীয় নাগরিক সহ এসব বিক্ষোভকারীর সঙ্গে এমন অশোভনীয় আচরণ গ্রহণযোগ্য নয়, যা তাদের মানবিক মর্যাদাকে লঙ্ঘন করে। ইটালি ছাড়াও বেন গাভিরের আচরণের কড়া সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। নিন্দা জানিয়ে ইসরায়েলকে কঠোর বার্তা দেন তিনি। বলেন, স্পেনের নাগরিকদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করলে তা সহ্য করবে না দেশটি। একই সঙ্গে দেশটিতে ইসরায়েল সরকারের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞার কথাও জানান প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ। বলেন, এই নিষেধাজ্ঞা ইউরোপীয় পর্যায়ে প্রসারিত বাস্তবায়নে চাপ প্রয়োগ করবে তার দেশ। নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা। এক্স বার্তায় জানান, বেন গাভিরের আচরণে তিনি স্তম্ভিত। এ সময় এই আচরণ অগ্রহণযোগ্য জানিয়ে আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি করেন তিনি। একইভাবে আটককৃতদের সম্মানের সঙ্গে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘ। ত্রাণবাহী জাহাজটিতে সাউথ কোরিয়ার নাগরিকরাও ছিলেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। ইসরায়েলের আগ্রাসী আচরণকে মাত্রাতিরিক্ত বলে মন্তব্য করেন তিনি। এ সময় আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে একটি ত্রাণবাহী জাহাজ আটকের বিষয়ে আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন লি। জানতে চান, কোনো সংঘাত থাকলেই কি তৃতীয় দেশের জাহাজ জব্দ ও আটক করতে পারে ইসরায়েল? এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন অধিকার কর্মীকে নিষেধাজ্ঞার কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ঘোষণা করে। ওই তালিকায় ইউরোপে থাকা কয়েকজন অধিকার কর্মীও রয়েছেন। এক বিবৃতিতে আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানায়, এই নিষেধাজ্ঞা হামাসকে সহায়তাকারী 3টি পক্ষকে লক্ষ্য করে দেয়া হয়েছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইজিসি। জেরুজালেমের এক সংবাদ সম্মেলনে স্মোট্রিচ নিজেই এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে স্মোট্রিচ বলেন, গত সোমবার রাতে তার নামে একটি গোপন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগ শহরের ইহুদি বিদ্বেষী আদালত। ওই আদালতের চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এই পরোয়ানা জারি করা হয় বলে দাবি করেন তিনি। ইসরায়েলি গণমাধ্যম বলছে, আন্তর্জাতিক বিধিনিষেধ উপেক্ষা করে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারিত্ব ও ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের নেতৃত্বের অভিযোগে আইডিএফের 3 কর্মকর্তা ও 2 জন রাজনীতিবিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইজিসি। মিডল ইস্ট আই সূত্রের বরাতে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত অপর রাজনীতিবিদদের নাম ইতামার বেন গাভির। তবে পরোয়ানায় যে 3 জন আইডিএফ কর্মকর্তার নাম রয়েছে, তাদের নাম পরিচয় জানা যায়নি।
পাকিস্তানের মধ্যস্থতায় আবারও আলোচনা শুরু করেছে ইরান ও আমেরিকা। দুই দেশের মধ্যে কূটনৈতিক সংলাপ চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাজিলের এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, ইরান কোনো অতিরিক্ত বা অন্যায্য দাবি করছে না। ইরানের ওপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং তেহরানের ন্যায্য অধিকার নিশ্চিতের ব্যাপারে জোর দেন তিনি। যুদ্ধবন্ধের আলোচনায় ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার তেহরানে পৌঁছান পাক স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এক সপ্তাহের কম সময় দ্বিতীয়বারের মতো ইরান সফরে যান এই নেতা। এপ্রিলের প্রথম সপ্তাহে ইসলামাবাদের মধ্যস্থতায় ইরান আমেরিকার যুদ্ধবিরতি হয়। তবে যুদ্ধ বন্ধের চূড়ান্ত আলোচনায় এরপর থেকে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ে দেশটি। মধ্যস্থতাকারী হিসেবে তেহরান, ওয়াশিংটন সহ সংশ্লিষ্ট দেশগুলোর সাথে জোরালো কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে শেহবাজ শরীফের সরকার। যুদ্ধবিরতির মাঝে ইরান নিয়ে নতুন বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে বলেছেন তিনি। মেরিল্যান্ডের সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানের কাছ থেকে কাঙ্ক্ষিত উত্তর না পেলে যে কোনো মুহূর্তে সামরিক ব্যবস্থা নেবে ওয়াশিংটন। ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও কৌশলগত অবস্থান বদলালেন ট্রাম্প। ইরানের কাছ থেকে চূড়ান্ত কূটনৈতিক জবাব পেতে আরও কয়েকদিন অপেক্ষা করার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে তাড়াহুড়ো না করে কয়েকদিন অপেক্ষা করার মাধ্যমে যদি যুদ্ধ ও প্রাণহানি এড়ানো যায় তবে সেটি হবে বুদ্ধিমানের কাজ। তবে একই সাথে সামরিক পদক্ষেপের প্রস্তুতির কথাও মনে করিয়ে দেন তিনি। পরিস্থিতি এখন শেষ সীমায়। ইরান শতভাগ ইতিবাচক জবাব না দিলে আমরা খুব দ্রুত ব্যবস্থা নেব এবং এর জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। তবে কয়েকদিন অপেক্ষা করে যদি যুদ্ধ ও প্রাণহানি এড়ানো যায় তবে সেটাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইরানি গণমাধ্যমের দাবি নাকচ করেছেন ট্রাম্প। স্পষ্ট জানিয়েছেন, নতুন কোনো চুক্তিতে সই করার আগে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সরানোর কোনো সুযোগ নেই। এমন কোনো প্রস্তাবের কথা আমি শুনিনি। চুক্তিতে সই করার আগে ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। নতুন চুক্তি হলে আমরা তাদের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করব, কিন্তু এই মুহূর্তে আমরা তাদের কোনো ছাড় দিচ্ছি না। ইরান ছাড়াও কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে আমেরিকার আদালতে দায়ের করা হত্যা মামলার বিষয়েও কথা বলেন ট্রাম্প। ওয়াশিংটন কিউবাকে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করলেও এই মুহূর্তে দেশটিতে কোনো সামরিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা নাকচ করে দিয়েছেন তিনি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোন আলাপ হয়েছে। গতকাল মঙ্গলবার ট্রাম্পের সাথে এ ফোন আলাপে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনটি সূত্রে বরাতে এ খবর জানিয়েছে আমেরিকার গণমাধ্যম এক্সিওস। দেশটির একটি সূত্র গণমাধ্যমটিতে জানায়, ফোন আলাপের পর নেতানিয়াহুর প্রচণ্ড উত্তেজিত ও চিন্তিত হয়ে পড়েন। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আমেরিকার আইন প্রণেতাদের এই ফোন আলাপ নিয়ে নেতানিয়াহুর উদ্বেগের কথা জানিয়েছেন। বিভিন্ন সূত্র জানায়, ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তেহরান ওয়াশিংটন আলোচনা নিয়ে নেতানিয়াহুর সন্দেহান এবং তিনি আবারও যুদ্ধ শুরু করতে চান, কিন্তু ট্রাম্প এখনও বিশ্বাস করেন যে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সামরিক ক্ষয়ক্ষতির এক তালিকা সামনে এনেছে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS। যুদ্ধে F-15, F-35, MQ-9 ড্রোন সহ অন্তত 42টি আকাশযান হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষয়ক্ষতির পর নতুন করে তথ্য ওয়াশিংটনের দুর্বলতা সামনে এনেছে। যুদ্ধবিমান, ড্রোন সহ ইরান যুদ্ধে অন্তত 42টি মহামূল্যবান আকাশযান হারিয়েছে আমেরিকা। পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্তের তালিকায় নাম রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার সমমূল্যের F-15, F-35, MQ-9 রিপার ড্রোনও। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS এর প্রতিবেদনে বলা হচ্ছে, ক্ষয়ক্ষতির এই তালিকা আরও দীর্ঘ হতে পারে। পেন্টাগনের আনুষ্ঠানিক হিসেবে ট্রাম্পের সামরিক অভিযান এপিক ফিউরিতে $29 বিলিয়ন ব্যয়ের কথা জানানো হয়।
সিআরএস তালিকায় 4টি F-15E স্ট্রাগল ফাইটার জেট, একটি F-35 লাইটেনিং, একটি A-10 থান্ডারবোল্ট 2 গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফটের তথ্য উঠে এসেছে। এছাড়াও 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এরিয়াল রিফুয়েলিং এয়ারক্রাফট রয়েছে, 2টি MC-130J কমান্ডো 2 স্পেশাল অপারেশনস এয়ারক্রাফট, MQ-4Me ট্রিটন হাই এন্ডিউরেন্স আনক্রিউড এয়ারক্রাফট, জলি গ্রিন 2 কম্ব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার সহ 24টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে ইরান। যুদ্ধে হারানো সামরিক যান নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি ট্রাম্প প্রশাসন। এদিকে সিআরএস এর রিপোর্ট সামাজিক মাধ্যমে শেয়ার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, 6 সপ্তাহের যুদ্ধ থেকে অনেক কিছু শিখেছে তেহরান। আবারও সংঘাতে তাই ইরানের পক্ষ থেকে ইসরায়েল আমেরিকার জন্য চমক রয়েছে বলে হুঁশিয়ার করেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবার স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আগামী নভেম্বরে দ্বিপাক্ষিক বৈঠকের মুখোমুখি হতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চায়নার এপেক সম্মেলনের সাইডলাইনে এই দুই নেতার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে সম্ভাব্য এই বৈঠকে ঘিরে এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে জানাচ্ছেন ক্রেমলিনের দূত ইউরি উশাকভ। সম্প্রতি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন দুই নেতাই। এর আগে গত আগস্টে আলাস্কায় পুতিন ট্রাম্প বৈঠক অনুষ্ঠিত হয়। তবে নভেম্বরে এপেক সামিটের আগে মস্কো সফরের আভাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আমেরিকার নাগরিকদের হত্যার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। 3 দশক আগে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী আকাশ সীমায় দুটি যাত্রীবাহী বিমান ভূপাতিতের ঘটনায় রাউলকে দায়ী করা হয়। অভিযোগ প্রমাণিত হলে রাউল কাস্ত্রোর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। 1996 সালে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী আকাশসীমায় দুটি যাত্রীবাহী বিমান ভূপাতিতের ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোকে দায়ী করেছে আমেরিকা। এবার এই নেতার বিরুদ্ধে আমেরিকান নাগরিকদের হত্যা ষড়যন্ত্র সহ একাধিক অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করল ওয়াশিংটন। স্থানীয় সময় বুধবার আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মায়ামির ফ্রিডম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মামলা প্রকাশের ঘোষণা দেন। এটি মূলত 2003 সালের একটি মামলার পূর্ণ প্রক্রিয়াকরণ। মামলার বিবরণ অনুযায়ী কিউবান আমেরিকান সংগঠন ব্রাদার্স টু দ্য রেস্কিউ এর দুটি বিমান গুলি করে ভূপাতিত করার নির্দেশের অভিযোগ রয়েছে রাউল কাস্ট্রো সহ আরও 5 জনের বিরুদ্ধে। ওই ঘটনায় 3 আমেরিকান নাগরিক সহ 4 জন নিহত হন। এই অভিযোগের যুক্তি হিসেবে আমেরিকা বলছে, ব্রাদার্স টু দ্য রেস্কিউর উড়োজাহাজগুলোতে কোনো অস্ত্র ছিল না। একই সাথে ওই উড়োজাহাজের আরোহী স্বেচ্ছাসেবীরাও কিউবার সরকার, সামরিক বাহিনী কিংবা জনগণ কারোর জন্যই হুমকি ছিল না। উড়োজাহাজ ভূপাতিত হওয়ার ঘটনার সময় কিউবার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন রাউল কাস্ট্রো। আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ রাউলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো জানিয়ে সাংবাদিকদের বলেন, কিউবার সামরিক বাহিনীর ভূপাতিত করা সেই উড়োজাহাজে যে আরোহীরা নিহত হয়েছিলেন তাদের পরিবার দশকের পর দশক ধরে ন্যায় বিচারের অপেক্ষায় আছে। ওয়াশিংটন তার নাগরিকদের কখনো ভুলে যাবে না। তিনি জানান, বিচারে রাউল কাস্ট্রো দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রাউল কাস্ট্রোকে ধরে আনতে কোনো সামরিক অভিযান চালানো হবে কিনা এমন প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। তিনি জানান, কাস্ট্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তাকে আদালতে হাজির করা হবে বলে তারা আশা করছেন। এ মামলার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, কিউবান আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং মানবিক কারণে আমেরিকা তাদের পাশে থাকবে।
এদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আইনি ভিত্তিহীন বলে দাবি করেছেন কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। অভিযোগ জানিয়ে তিনি বলেন, কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের অজুহাত তৈরি করতেই এই মামলাকে ব্যবহার করছে আমেরিকা। কিউবা সে সময় নিজেদের জলসীমায় বৈধ আত্মরক্ষার স্বার্থে পদক্ষেপ নিয়েছিল বলেও দাবি করেন তিনি। বিশ্লেষকদের মতে একদলীয় কমিউনিস্ট শাসিত কিউবার ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের চাপ বাড়াতে এই মামলাকে একটি কৌশল হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন। তবে কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং কোনো ধরনের আপোষ না করার অবস্থানে অনড় রয়েছে দেশটি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভেনেজুয়েলার সরকারি হেফাজতে রাজনৈতিক বন্দীদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর কারাকাসে নীরব মিছিল করেছেন তাদের স্বজনরা। মুখে কালো টেপেটে এবং প্রতীকী কফিন হাতে এই বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। মূলত ভিক্টর হুগো নামের এক বন্দীর মৃত্যুর পর তার খোঁজে থাকা বৃদ্ধা মায়েরও মৃত্যু হলে এই ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দেশের 7 শতাধিক রাজনৈতিক বন্দী থাকলেও জাতীয় পরিষদ মাত্র 300 জন মুক্তির আশ্বাস দিয়েছে। তবে দীর্ঘ 4 মাস ধরে এই প্রক্রিয়া ঝুলে থাকায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় বেজিং ওয়াশিংটন উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বুধবারের এই ঘোষণার পর তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের সাথে কথা বলাটা লাই চিং-তের জন্য অত্যন্ত আনন্দের হবে। 1979 সালে বেজিংয়ের প্রতি নিজেদের নীতি পরিবর্তনের পর আমেরিকার কোনো প্রেসিডেন্ট সরাসরি তাইওয়ানের রাষ্ট্রনেতার সাথে কথা বলেনি। তবে 2016 সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সাই ইং-ওয়ানের সাথে কথা বলার মাধ্যমে কয়েক দশকের কূটনৈতিক নিয়ম ভেঙেছিলেন ট্রাম্প। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবার স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ডাঙ্গায় ডাইনোসর আর সমুদ্রে ভয়ঙ্কর সব জলদানব, এমনটাই ছিল আজ থেকে প্রায় 20 কোটি বছর আগের পৃথিবী। স্থলভাগে ছিল ডাইনোসরদের দখলে, আর সমুদ্রের অতল গহ্বরে তখন রাজত্ব করত ভয়ঙ্কর সব জলদানব। প্রাগৈতিহাসিক যুগের সেই হাড়হিম করা সামুদ্রিক শিকারীদের নিয়েই লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে শুরু হয়েছে এক রোমাঞ্চকর প্রদর্শনী, যার নাম জুরাসিক ওয়েশনস মনস্টার অফ দ্য ডিপ। কোটি কোটি বছর আগের পৃথিবী, মেসোজাইক যুগ। ডাঙায় তখন ডাইনোসরদের দাপট। আকাশে ডানা ঝাপটাতো উড়ন্ত সরীসৃপ টেরোসর। তবে সে আমলের সমুদ্র ছিল আরও বেশি রহস্যময় আর চরম বিপজ্জনক। জলের গভীরে রাজত্ব করত বিশাল আকৃতির সব হিংস্র শিকারী। জুরাসিক ওশেনস প্রদর্শনীটি দর্শকদের সেই প্রাগৈতিহাসিক সমুদ্রের তলদেশে নিয়ে যাবে। ডাঙার ডাইনোসরদের কথা সবাই জানলেও সে সময়ের সামুদ্রিক দানবদের রাজত্ব সম্পর্কে আমাদের ধারণা বেশ কম। সেই অজানা জগৎকেই আমরা এখানে জীবন্ত করে তুলেছি। গবেষকরা বলছেন, জুরাসিক যুগে টেকটনিক প্লেটের স্থানান্তরের ফলে তৎকালীন একক ভূখণ্ড প্যানজিয়া আলাদা হতে শুরু করে। সৃষ্টি হয় নতুন নতুন উষ্ণ সামুদ্রিক করিডোর। আর সমুদ্রের সেই অনুকূল পরিবেশেই বিবর্তন ঘটে প্রাগৈতিহাসিক যুগের এসব দানবীয় শিকারীদের। জলের নিচে টিকে থাকতে কোটি কোটি বছর ধরে এই প্রাণীদের শরীর হয়ে উঠেছিল অত্যন্ত গতিশীল। ডলফিনের মতো দেখতে ইচথিওসরাস কিংবা চার পাখা মেলে জলের নিচে উড়ে চলার মতো সাঁতার কাটা প্লেসিওসরাস সবই এখন প্রদর্শিত হচ্ছে এক ছাদের নিচে। এখানে মোসাদোরাসের মতো বিশাল প্রাণীও রয়েছে, যারা মূলত আধুনিক টিকটিকি জাতীয় প্রাণীর পূর্বপুরুষ। এদের চোয়ালে বিশেষ কবজা থাকায় মুখ অনেক বড় করতে পারত, আর লম্বা লেজের সাহায্যে দ্রুত গতিতে সাঁতরে এরা শিকারকে অতর্কিত আক্রমণ করত। তবে কেবল অতীত রোমন্থনই নয়,
বর্তমানে সামুদ্রিক বাস্তু সংস্থান ও জীববৈচিত্র্য রক্ষার বার্তা দেয়াই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। প্রাগৈতিহাসিক মহাসমুদ্রের এই রোমাঞ্চকর ইতিহাস জানতে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত মিউজিয়ামে ভিড় করতে পারবেন দর্শনার্থীরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বৃষ্টি হলেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সৌদি আরবের আল আউশাজিয়া লেক। মার্চ এপ্রিলের ভারী বৃষ্টির পর এবারও সেজে উঠেছে লেকটি। মরুভূমির মাঝে বৈচিত্র্যময় এই জলাধার আকর্ষণ করছে লাখো পর্যটককে। মরুদেশ সৌদি আরবের উনাইজাহতে দেখা মিলছে বৈচিত্র্যময় এক লেকের। বৃষ্টিতে নতুন রূপ পায় আল আউশাজিয়া লেকটি। নানা রকম গাছপালা, ঝোপঝাড় আর ডিউনে পাহাড় ঘেরা লেকটির সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে। সাধারণত বৃষ্টির পর লেকটি পরিপূর্ণ হয়ে ওঠে, সবুজে ছেয়ে যায় মরু অঞ্চলটি। লেকটিকে ঘিরে অঞ্চলটিতে জনবসতি ও হাজারো পর্যটক সমাগমের প্রত্যাশা বিশেষজ্ঞদের। প্রায় প্রতি বছরই এই লেকটি এমন রূপ নেয়। অনেকে এখানে ঘিরে থাকা গাছপালা দেখে বিস্মিত হয়। বোটানিস্টরা এই লেক এলাকা থেকে 12টি বিরল প্রজাতি সহ 98 ধরনের উদ্ভিদ শনাক্ত করেছেন। বিশালকার লেকটি গোল্ডেন স্যান্ড ডিউন, পাহাড় ও আবাদি জমির বৈচিত্র্যে ভরপুর। নিঃসন্দেহে এটি হাজার হাজার পর্যটককে আকর্ষণ করবে। সৌদি প্রেস এজেন্সির তথ্য মতে 10 কিলোমিটার দীর্ঘ ও 3 কিলোমিটার চওড়া আল আউশাজিয়া অ্যারাবিয়ান পেনিনসুলার সবচেয়ে বড় সল্ট লেক। বর্ষায় জমা হওয়া পানি টিকে থাকে শীতকাল জুড়েও। গরমে তা শুকিয়ে লবণের স্তর জমা হয়। সৌদির লবণ উৎপাদন খাতে লেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মরুভূমিতে আউশাজিয়া লেকটিকে একখণ্ড শীতলতার পরশ বলেই মনে হয়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।